আজকে একটি বিশেষ পরিবর্তন নিয়ে আলোচনা করব এই তুলা রাশির ক্ষেত্রে। কারণ তুলা রাশির যে ভাগ্যের ঘর মিথুন রাশি, এই ঘরে দুই গুরু অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি 14ই জুন থেকে অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহু নক্ষত্র। এবার শুক্রদেবও 1 আগস্ট থেকে একদম 12ই আগস্ট পর্যন্ত এই আদ্রা নক্ষত্রে অবস্থান করবে এবং দুই গুরুর জুতিটাই তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর মিথুন রাশিতে। খুবই একটা ভালো সময় তৈরি হচ্ছে। তো কোন দিক থেকে বিশেষভাবে লাভবান হবে এই তুলা রাশি, আবার কোন দিক থেকে বিশেষ সাবধানেও থাকতে এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। বহু জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মীন রাশি। এই দুই ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি সেটা কিন্তু রাশির উপর থাকছে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকেই দেখছে, মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা তৃতীয় ঘর, যোগাযোগের ঘর, কাগজপত্রের ঘর। আর নবম দৃষ্টি পড়ছে একদম পঞ্চম ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। তো এই যে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এবার শুক্রদেব কিন্তু রাশি পরিবর্তন করেছে এবং 1 আগস্টে নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে। তা আদ্রা নক্ষত্রে একসাথে দুটি গ্রহের অবস্থান হয়ে যাবে। দুটোই কিন্তু শুভ গ্রহ। দুই গ্রহই হচ্ছে কিন্তু গুরুর ভূমিকা, এক কথায় আচার্যের ভূমিকা পালন করে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। একজন হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য, যার কাছে রয়েছে সঞ্জীবনীর যে মন্ত্র সেই জ্ঞান রয়েছে। আর আরেকজন হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো দুই গুরুর জুতি। শুক্রদেবের একটি দৃষ্টি, শুক্র সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি, কিন্তু দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি। তো শুক্রদেবের এই যে জুতি একটা তৈরি হয়ে যাওয়া দেবগুরু বৃহস্পতির সাথে, তাহলে জুতির যে দৃষ্টিগুলো পড়বে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকেও প্রভাবিত করবে। অর্থাৎ পঞ্চম, সপ্তম, নবম এই 3টি ঘর বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হয়ে যাবে। এবার দুই গুরুই কিন্তু অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে মিলিত জুতির নবম দৃষ্টি সেটা কিন্তু রাহুর উপরেই পড়ছে। পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, রাহুর উপরেই কিন্তু নবম দৃষ্টিটা পড়ছে এবং নবম দৃষ্টিতে গুরুর থাকে বিশেষ কৃপা। এবং এই সময়কালে আবার রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে রাহু সম্পূর্ণভাবে এখন এই দুই গুরুর কন্ট্রোলে চলে এসছে, পঞ্চম ঘরে যে রাহুর অবস্থান। এবং এই দুই গুরুর মিলিত জুতির যে দৃষ্টি সেটা রাশির উপরেও পড়ছে। রাশিটা কিন্তু তুলা রাশি, অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি কিন্তু তুলা রাশি, রাশির উপর পড়ছে। আবার দুই গুরুর মিলিত জুতির দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি, সেটা হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু ধনু রাশিকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশি। এবং নবম দৃষ্টিটা কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে তো রাহু অবস্থান করছে। তো কুম্ভ রাশি হচ্ছে আবার কি শনিদেবের মূল ত্রিকোণ রাশি, এবং এই সময়কালে শনিদেব আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে মীন রাশি। অর্থাৎ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং শনি নিজের নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। আর অপরদিকে ওই কুম্ভ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতির মিলিত দৃষ্টি পড়ছে। কত সুন্দর একটা সংযোগ তৈরি হয়েছে। রাশি, পঞ্চম ঘর এবং তৃতীয় ঘর সম্পূর্ণভাবে এই সময়কালে একদম অ্যাক্টিভ। অর্থাৎ এই সময়কালে প্রচণ্ড ভাগ্যশালী হচ্ছে এই তুলা রাশি। আদ্রা নক্ষত্রটা হচ্ছে কি রাহুর নক্ষত্র, যার জ্যোতিষশাস্ত্রে আমাদের সিম্বল হচ্ছে চোখের জল, আবেগের প্রতীক। ষষ্ঠতম নক্ষত্র, এর বিস্তার হচ্ছে 6.40 ডিগ্রি থেকে একদম 20 ডিগ্রি পর্যন্ত হয় এবং এটা মিথুন রাশিতেই পড়ে। এর 4টি চরণই কিন্তু মিথুন রাশির উপর পড়ছে।
এবং এর এলিমেন্ট দেওয়া যেটা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু জল। পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই নক্ষত্র, এবং এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের অবস্থান একসাথে, অর্থাৎ বিশ্লেষণাত্মক, তারপরে অনুসন্ধানী, আবেগপ্রবণ, আত্মবিশ্বাসী হবে, পরিবর্তন পছন্দ করে, নতুন নতুন কিছু শিকার প্রবলতা থাকে। তো আদ্রা নক্ষত্র রুদ্রের সাথে তুলনা করা হয়েছে, তো এটা একটা কি ধ্বংসের মধ্যে দিয়ে নতুন কিছু একটা সূচনার প্রতীক, এটাই কিন্তু বুঝাচ্ছে। এবার দুই গুরুর অবস্থান এই নক্ষত্রে হয়ে যাওয়া মানে গবেষণা, প্রযুক্তি, মনোবিজ্ঞান, গোয়েন্দা কাজ, সাংবাদিক, চিকিৎসা শাস্ত্র, মহাকাশ গবেষণা, অর্থাৎ প্রযুক্তি বিজ্ঞানের দিক থেকে একটা খুব ভালো অবস্থান বা ভালো একটা সফলতা তুলা রাশির জাতক জাতিকারা পেতে যাচ্ছে, যারা মানে শিক্ষার দিক থেকে, শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, যারা গবেষণার সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে সফলতা পাবে এই তুলা রাশির জাতক জাতিকারা। অর্থাৎ জীবনে একটা সবথেকে বড় সাকসেস পাবে শিক্ষার দিক থেকে। সেরকম আবার যারা নিজেদের কর্মক্ষেত্রে সাকসেস পাচ্ছিলেন না, বহুদিন ধরে কোনো কাজ করছিলেন, যে কাজটাতে সাকসেস পাচ্ছিলেন না, সেই কাজগুলোতেও কিন্তু এই সময়কালে সাকসেস পাবে। যে সমস্ত কাজে বিগত দিনে প্রচণ্ড চেষ্টা চালিয়েছিলেন, হয়তো সফল হতে পারছিলেন না, সেই কাজগুলোতে এই সময়কালে সফল হওয়া যাবে। এটাই কিন্তু ইন্ডিকেট করছে এই দুই গুরুর এই অবস্থান। তবে বেশিরভাগ ইন্ডিকেট করছে সেটা হচ্ছে শিক্ষার দিক থেকে। তো শিক্ষার দিক থেকে যেরকম রেওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেরকম নিজের কর্ম, সবাই তো আর শিক্ষার সাথে জড়িত থাকবে না, সবাই তো আর উচ্চজ্ঞানী হবে না। যেই কর্মে যুক্ত থাকুক, সেটা ব্যবসায়িক হোক বা নিজের সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্র হোক, যে একটা টার্গেট, সেই টার্গেট বা সেই লক্ষ্যে নিজেকে পৌঁছাতে সেইখানে নিয়ে যেতে পারবে, অর্থাৎ সাকসেস হতে পারবে, কারণ দুই গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে এই সময়কালে। আদ্রা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে চোখের জল। চোখের জল কখন আসে? মানুষের দুঃখে আসে, আনন্দে আসে, এবং চোখের জলের যে ড্রপ সেটাকে তুলনা করা হয়েছে হীরার মতন। তো হীরা কোথায় থাকে? কয়লার খনিতেই তো হীরা পাওয়া যায়। তো হীরা তো আর এক কোপে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে, যার জন্য এই নক্ষত্রটাকে মানে বিজ্ঞানী গবেষণা এই জিনিসগুলোর সাথে বেশি যুক্ত করা হয়েছে, এবং সফলতাটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে, যে এত বড় জীবনে সফল হয়ে যাওয়া। অর্থাৎ এই সময়কালে দুই গুরুর যে প্রভাব সেটা রাশির উপরও পড়ছে, সেটা যোগাযোগের ঘরেও পড়ছে এবং পঞ্চম ঘরেও পড়ছে। অর্থাৎ যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে বিশেষভাবে সফল এই সময়কালে হবে। তবে কর্মক্ষেত্রে অবশ্যই একাগ্রতা নিয়ে আসতে হবে, সেটাও ঠিক। যার জন্যই কিন্তু বিশেষভাবে খাস হতে যাচ্ছে এই সময়টুকুই। এই সময়কালে এই দুই গুরুই কিন্তু অবস্থান করবে আদ্রা নক্ষত্রে আগস্ট মাসের 1 তারিখ থেকে একদম আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত। এই সময়কাল একটা খুব ভালো সময়কাল এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কালে আর্থিক স্থিতিও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, কারণ রাশির অধিপতি হচ্ছে শুক্র তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং তার মিলিত যে জ্যোতির দৃষ্টি সেটা রাহুর উপরে থাকছে। পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর। এর আগে বহু ভিডিওতে আলোচনা করেছি যে ত্রিকোণে যখন পাপী গ্রহ অবস্থান করবে তখন পাপ প্রভাবটাকে হারিয়ে ফেলে এবং ভালো হয়, এবং এই গ্রহের উপরেই কিন্তু আবার এই গুরুর প্রভাব থাকছে, যার জন্য রাহু যথেষ্ট ভালো ফল দেবে। পঞ্চম ঘর বিশেষ আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে, যেই কর্মে যুক্ত থাকুক এই কর্মে বিশেষ সফলতা পাবে। আদ্রা নক্ষত্রে দুই গুরুর প্রভাব এরকমই ফল দিবে, একটা হীরার মতন সফলতা দিবে জীবনে। যেই কর্মের সাথে যুক্ত থাকুক আর্থিক স্থিতি বিশেষভাবে উন্নতি হবে এই সময়কালে। উচ্চশিক্ষার দিকে যারা জড়িত তারাও বিশেষভাবে সফলতা পাবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তারাও কিন্তু নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। প্রমোশনের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। আবার যারা ব্যবসার সাথে যুক্ত, বড় বড় ব্যবসার সাথে হোক বা ছোট ব্যবসার সাথে যুক্ত হোক, তারাও নিজের টার্গেটকে পূরণ করতে পারবে। আর্থিক উন্নতি হবে এই সময়কালে, কারণ রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। সেরকম কিন্তু আবার কেতুও কিন্তু অবস্থান করছে একাদশ ঘরে। এই জায়গাটা ভুললে হবে না, কেতু কিন্তু একাদশ ঘরে পূর্বা ফাল্গুনী নক্ষত্রেই অবস্থান করছে। সেটা কিন্তু শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্ক বিশেষ বলেছিলাম
যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী অনুষ্ঠান, যেটা উল্লাসের মাধ্যমে করা হয়। তো সেই জিনিসটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে। অর্থাৎ দুই গুরুর প্রভাব থাকছে রাহুর উপরে, আর রাহুর বিপরীতে যে কেতু, সেই কেতু আবার অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কেতুকে বলা হয় কি, আমাদের বেদে বলা হয় ধ্বজা, অর্থাৎ পতাকা, যেটা কিন্তু জয়ের চিহ্ন, সবার উপরেই থাকে। অর্থাৎ একাদশ ঘরে কেতুর অবস্থান আর্থিক দিক বিশেষভাবে উন্নতি করবে। যতদিন কেতু এই ঘরে থাকবে ততদিন এই তুলা রাশিকে আর্থিক উন্নতি দিয়ে যাবে। আর এর মাঝখানে এই কয়েকদিন খুব ভালো যোগ হচ্ছে, এই দুই গুরুর অবস্থান একসাথে আদ্রা নক্ষত্রে। হীরার মতন সফলতা জীবনে চলে আসবে এই সময়কালে এই তুলা রাশির। বিশেষভাবে প্রভাবিত হবে যারা মহাকাশের উপর গবেষণা করছেন, যারা খোঁজ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, তারা তো হবেই। এছাড়া ব্যবসায়িক লাইনে যারা স্ত্রীবর্গীয় কাজে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের ব্যবসা, গার্মেন্টের কাজ, সুতির কাপড়ের ব্যবসা, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে, অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে তারা সফলতা পাবে। রত্ন, যে কোনো রত্নের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজেও বিশেষভাবে সফলতা পাবে। দামি দামি রত্ন, লাক্সারি আইটেমের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো বিশেষভাবে সফলতা পাবে। আর্থিক উন্নতি চোখে পড়ার মতন হবে এই সময়কাল। এই সময়কালে মানে কোথাও হয়তো বিগত দিনে টাকা পয়সা ফেসে গেছিলো, সেই টাকা পয়সাও কিন্তু উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলা রাশির জীবনে। এবং এই সময়কালে ভাগ্যের ঘরে যে অধিপতি বুধও কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে, বক্রি অবস্থায় চলে এসছে, থাকছে। অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। আগস্ট মাসের 11 তারিখে বুধ আবার মার্গী হয়ে যাবে। অর্থাৎ এই সময়কালটুকু যথেষ্ট ভালো সময় তুলা রাশির জন্য হতে যাচ্ছে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। কারণ তুলা রাশির যে মেন গ্রহ শনিদেব তো ষষ্ঠ ঘরে বক্রি অবস্থায় রয়েছে। অতএব এগুলো পাঠ করবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর অবশ্যই জীবনে প্রয়োজন রয়েছে। অজ্ঞানতার অন্ধকার একমাত্র গুরুর জ্ঞানের দ্বারাই আলোকিত হয়। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবে, প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবে। সূর্যদেব হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি। খুবই ভালো সময় হতে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপর আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।